কি হলো? গাড়িতে উঠছো না কেন? হ্যাভেনের কাট কাট স্বর। অরু বিরক্তি ভঙ্গিতে উত্তর দিল। আমি আপনার সাথে যাব না, আপনি চলে যান। আমি গাড়ি থেকে নামলে সেটা তোমার জন্য বিন্দু পরিমাণ ভালো হবে না। অরু, বিনা বাক্যে চুপচাপ গাড়িতে উঠে বসো। অরুর কিছু করার কথা শোনাতে ইচ্ছে করছে, তবে শোনালো না। ঝগড়া করার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাধ্য হয়ে গাড়ির পেছনের দরজা খুলতেই হ্যাভেনের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? মানে? সামনে এসে বসো। অরু আর কথা বাড়ালো না, রাগী লুক নিয়ে হ্যাভেনের পাশের সিটে বসে পড়ল। হ্যাভেন দক্ষ হাতে ড্রাইভিং করছে, পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে অরু, যার চোখ ধাঁধানো সৌন্দর্য আজ হ্যাভেন অন্য জগতে হারিয়ে যাচ্ছে বারংবার। এমনিতেই মনের সাথে কত শত যুদ্ধ করে দিন রাত পার করেছে, আর এই জঙ্গি মেয়ে কিনা তার হৃদয়টার দফা রফা করে দিচ্ছে। আজ চোখে অরুকে দেখে চলেছে হ্যাভেন আলা আলা করে। আজ অ্যাক্সিডেন্ট না করলেই হয়। অরুর নজর ছুটে চলা চলন্ত গাড়িগুলোর দিকে। পাশে যে কেউ বসে আছে, এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। অরু ও হ্যাভেনের সম্পর্কটা যেন কোনো এক অজানা দোলাচলে দুলছে। বাইরে থেকে তাদের সম্পর্কটা নিখুঁত মনে হয়। হ্যাভেন বলেছে তাদের মধ্যে যা রাগ, অভিমান, ঝগড়া সবকিছু চার দেয়ালের আড়ালে থাকবে। কেউ ন্যূনতম কিছু টের পেলে সেটা অরুর জন্য বিশেষ ভালো হবে না। কিন্তু অরুর হৃদয়ের গভীরে কোথাও এক তীব্র অস্বস্তি বাসা বেঁধে রয়েছে। ড্রাইভিং করতে করতে হ্যাভেন আর চোখে অরুকে পর্যবেক্ষণ করে ভরাট স্বরে বলে ওঠে, ভার্সিটি যাচ্ছ নাকি কোনো পার্টিতে? অরু কপাল ভাঁজ ফেলে নির্লিপ্ত ভঙ্গিতে শুধ হয়। দিনের বেলা কিসের পার্টি? আপনার কেন মনে হলো পার্টিতে যাচ্ছি? যেভাবে ভুলছে যে বেরিয়েছ, ভাবলাম হয়তো কোনো ভুতুরে পার্টিতে যাচ্ছ। অরু হ্যাভেনের দিকে তাকে বিদ্রুপ করে বলল। বাজে কথা বলবেন না, আপনার থেকে হাজার গুণ ভালো লাগছে আমায় দেখতে। হ্যাভেন অবাক হওয়ার ভান করে খোঁচা মেরে বলল, ও হ্যাঁ, তুমি তো আমার নায়িকা ভিক্টোরিয়া, আমি তো ভুলেই গেছিলাম। অরু বিরক্তি আকাশচুম্বী। হ্যাভেনকে অসহ্য লাগছে। লোকটার গা জড়ানো কথাবার্তা জাস্ট সহ্য হচ্ছে না। কেই হারিয়ে ক্ষিপ্ত মেজাজে ক্ষোভ প্রকাশ করে চেঁচিয়ে বলে উঠে, মিস্টার হ্যাভেন তালুকদার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আই এম ওয়ার্নিং ইউ। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, একদম নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না। কি ভেবেছেন আপনার টাকা আর ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবেন আপনি? আপনার মতো টক্সিক টাইপের পুরুষকে দেখলে না ক্ষণে ক্ষণে বিরক্ত ঘিরে ধরে চারপাশ। আপনাকে বিয়ে করে জীবন কেমন রংহীন ধূসর বর্ণ ধারণ করেছে দিনকে দিন। খুশি মনে কোনো কাজ সঠিকভাবে করতে পারছি না আমি, আমার জীবন নষ্ট করে দিয়েছেন আপনি। লজ্জা করেন আপনার? একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করতে লজ্জা করেনি আপনার? আপনি ভীষণ স্মার্ট, আই এম শিওর। আমি অন্য একটা ছেলেকে পছন্দ করি, সেটা আপনি অবশ্যই জানেন। জানার সত্ত্বেও আরো এরকমটা কেন করলেন আপনি? বলুন, উত্তর দিন। নিজেকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করলে কখনোই এটা আমার সাথে করতে পারতেন না আপনি। লম্বা ভাষণ সমাপ্ত করে অরু তপ্ত শ্বাস ছাড়ল। ফ্রিকুচকে গরম চোখে হ্যাভেনের দিকে তাকিয়ে থাকলো। হ্যাভেনের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, তবে গাড়ি চালানোর সাথে অতি মনোযোগ সহকারে অরুর প্রত্যেকটা ধারালো বাক্য কর্ণ করে শ্রবণ করতে শত চেষ্টা করছে। কথাগুলো শুনে তার হাতের মুঠো একটু শক্ত হলো। স্টিয়ারিং হুইলের ওপর পৌরসালে চোয়ালদয় কেমন স্পাতের ন্যায় শক্ত মনে হচ্ছে। হাত মাথার দুপাশের সাইডের শিরাগুলো ফুলে টান টান হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য গাড়ি ভেতর যেন নিস্তব্ধতায় নেমে এলো। গাড়ির জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। চারপাশে শীতল প্রকৃতি যেন দুজনকেই স্বস্তি দিতে চাইছে, কিন্তু কতটা স্বস্তি দিতে সক্ষম হয়েছে সেটা প্রকৃতি বুঝতে পারছে না। অরুর মন সেই প্রকৃতির সৌন্দর্যে মগ্ন হতে পারছিল না। তার ভেতরে যেন একটা ঝড় বইছে। হঠাৎ গাড়ি থামতেই অরু চারপাশে তাকিয়ে অবলোকন করলো। ভেবেছে ভার্সিটি পৌঁছে গেছে, কিন্তু না, এটা অন্য একটা গলির মোড়ে গাড়ি পার্ক করেছে হ্যাভেন। জায়গাটা কিছুটা সোজা নিরিবিলি। লোকটা কি ভুল রাস্তায় এসে পড়েছে নাকি? অরু কিছু বলবে তার আগে হ্যাভেন কর্কশ গলায় আওয়াজে বলে উঠল, গেট আউট অফ দ্য কার। আমি তো আপনার গাড়িতে আসতেই চাইনি, আপনি জোর করেছিলেন। এখন ভুলভাল রাস্তায় এনে নেমে যেতে বলছেন? আপনি ভারী স্বার্থপর মানুষ তো। কুইকলি। অরু মুখ ঝামটি মেরে হ্যাভেনকে মনে মনে বকা দিয়ে গাড়ি থেকে নেমে গেল। এদিক ওদিক নজর বুলিয়ে ভিন্ন গাড়ির আশায় খোঁজ করতে লাগলো। অরুর পরপর হ্যাভেন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আচমকা অরুর হাতে টান অনুভব করলো। হ্যাভেন এক প্রকার টেনে অরুকে গাড়ির পেছনে সিটে ছুঁড়ে ফেললো। নিজেও গাড়ির ভেতর ঢুকেই পড়লো। ফটাফট গাড়ির জানলাগুলো লাগিয়ে দিল।
গায়ের কোট খুলে গাড়ির স্টিয়ারিং হুইলের সম্মুখে গ্লাসে কোথা সুন্দর করে মিলিয়ে দিল। এটা সম্মুখের কাজ বলে গাড়ির ভেতরকার দৃশ্য স্পষ্টই দেখা যাচ্ছিল। এখন আর কোনো সমস্যা হবে না। ওর চমকে ওঠে ভেবা জায়গা খেয়ে চোখ বড় বড় করে হ্যাভেনের দিকে তাকিয়ে আছে। হ্যাভেন এখন নিজের শার্টের বোতাম খুলছে আর ভাবসাব অস্বাভাবিক লাগছে। শার্ট খুলে ঝিল ছুঁড়ে মারে সামনে ড্রাইভিং সিটে। হ্যাভেনের শরীর এখন উন্মুক্ত। ব্যস্ত হাত বাড়িয়ে অরুর গলার স্কার্ফ খুলে ফেলল। বিস্ময়ে কিংকর্তব্য বিমুট অরু। চোখ দুটো যেন কোটর ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসবে। ফ্যালফ্যাল করে নিষ্প্রভ দৃষ্টিতে চেয়ে রয়েছে হ্যাভেনের খ্যাপাটের রক্তি মুখশ্রীতে। চোখ দুটো ওর আগে চলচল করছে, যেন রক্ত বের হয়ে আসবে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত রক্তিম হয়ে রয়েছে হ্যাভেনের বিদ্রোহী মন। শরীরের শিরায় শিরায় অগ্নিকাণ্ডের দাবা নলেন না চক বগিয়ে রক্ত উঠেছে। হ্যাভেনের বলিষ্ঠ হাতে অরুর চোয়াল চেপেই তোলো, অনেকটা শক্ত করে ধরেছে। অন্য হাতে অরুর কোমর শক্ত করে পেঁচিয়ে কাছে নিয়ে আসে। ব্যথায় কুকড়ে গেল নাজুক অরু। চোখ দুটো জলে টইচম্বর হয়ে গিয়েছে অতি সান্নিধ্যে। নিজের মুখটা অরুর মুখের নিকট নিয়ে আসলো হ্যাভেন। কণ্ঠ খাদে এনে চিবি চিবি বলে উঠল, জাস্ট স্টপ দিস ননসেন্স রুড গার্ল। তোমার বেলেল্লা পনা উগ্র আচরণ মুখ বুঝে সহ্য করি বলে কি ভেবেছ? যা মুখে আসবে, যা মন চাইবে তাই বলবে? নো, নেভার। হ্যাভেন তালুদারকে এতটা সহজ মনে করো না। ইউর মাই ওয়াইফ। সেজন্য আমি চেয়েছিলাম তোমাকে সময় দিতে, যাতে আমাদের সম্পর্কটা কোনো তিক্ত অভিজ্ঞতার সাথে শুরু না হয়। বাট আই এম রং। ইউ আর টোটালি স্টুপিড গার্ল। অরু ধাক্কা দিয়ে হ্যাভেনকে নিজের থেকে সরিয়ে দিতে চায়, পারে না। ছাজ নিয়ে বলল, কি করছেন? ছাড়ুন আর দূরে সরুন, আমরা রাস্তায় আছি। হ্যাভেন ছাড়ল না। রাগে ফুঁসছে সে। কুঞ্চা ব্যতিগ্রস্ত হয়ে উঠেছে। তীব্র বেগে হানা দিচ্ছে পাহাড় সমান ক্রোধ। হাতে জোর বাড়িয়ে গমগমি গলায় বলল, I don't care. Where are you? It doesn't matter. তোমার সাহস হলে কীভাবে আমাকে ওইভাবে কথা বলার? আমাকে তুমি পছন্দ করো না? আমার প্রতি অভিযোগ রয়েছে তোমার। আমি মানি, বুঝি। বিয়ের দিন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে সেসব কথা শুনিয়ে যাচ্ছ, তবুও কিচ্ছু বলিনি, হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ তুমি নিজের সীমা বারবার রকমের লঙ্ঘন করেছ। আমার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমায় কে দিয়েছে? একটু থেমে দীর্ঘশ্বাস টানলো হ্যাভেন। পুনরায় চওড়া গলায় বলে উঠছে, আসলে আমারই ভুল। ইয়েস, ইটস মাই ফল্ট। দিস ইজ আ বিগ মিস্টেক। আমার উচিত হয়নি তোমাকে সময় দেওয়া। বিয়ের দিন রাতে তোমার ডানা কেটে দেওয়া উচিত ছিল। ওই, বিয়ে করে কি কেউ কাউকে সময় দেয়? অপেক্ষা করার জন্য কি কেউ কাউকে বিয়ে করে? তাহলে বিয়ে করার দরকার কি? বিয়ে ছাড়া অপেক্ষা করলে পারে। আমি তোমার মানসিক স্বাস্থ্যের সুরক্ষার জন্য সময় দিতে চেয়েছি, কিন্তু তুমি সেটা যথাযথ মর্যাদা রাখতে পারলে না। কথার বান মেরে বুকটা ঝাঁচড়া করে দিয়েছ। তোমাকে বিয়ে করেছি কালমারিতে সাজিয়ে রাখার জন্য? অফকোর্স নট। শরীর গরম করার জন্য বিয়ে করেছে। তাই তোমাকে আর সুযোগ দেব না। নিজের অধিকার পুরোপুরি আদায় করে নেব। গুরুজনরা বলেন, শুভ কাজে দেরি করতে নেই। বাক্যের ইতি টেনে হ্যাভেন চোয়াল থেকে হাত সরিয়ে নিল। অরু লম্বা শ্বাস টানল। এতক্ষণ শ্বাস কণ্ঠনালীতে আটকে রয়েছিল যেন। চোখ দিয়ে চপচপ করে পানি পড়ছে। ভয়ে ক্ষুদ্র সত্তা কাঁপছে। তবে হ্যাভেন চোয়াল ছেড়ে সেকেন্ড ব্যয় করলো না। অরু শ্বাস টেনে পাল্টা শ্বাস ছাড়ার আগেই অরুকে ধাক্কা দিয়ে সিটে শুইয়ে দিল। ঝুঁকে তুরন্ত অরুর টপসের গলার কাছের দুটো বোতাম খুলে গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। অরু চোখ খিচে বন্ধ করে নেয়। পুরো শরীর ঝঙ্কার তুলে দিচ্ছে। পেলব হাতে হ্যাভেনের মাথার চুল খামছে, কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। হ্যাভেন কাঁধে ধাক্কা দেওয়া অরু নরম হাত ধরে আঙুলের ফাঁকে আঙুল গুজে সিটের সাথে চেপেই তোল। হ্যাভেনের রুদলি ভাবে অরুর গলা ঘাড়ে চুমুই দিচ্ছে আর কামড় দিচ্ছে। একটা কামড়ের সাথে নিজের সরু দাঁতের ছাপ স্পষ্টই রেখে দিচ্ছে। অরুর চোখ পুনরায় ভিজে উঠল। শব্দ করে কেঁদে উঠে। ব্যথায় চামড়া জ্বলে যাচ্ছে। ভয়ে হাত পা ভূমিকম্পের মতো কাঁপছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জিভ দ্বারা চোখ ভিজে বহু কষ্টে আহত গলায় উচ্চারণ করলো, ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে আমার। হ্যাভেন মাথা উঠায় অরুর অসহায় ভগ্ন মুখশ্রোতে নজর বুলিয়ে। হঠাৎ বিহার নজর পড়ল অরুর তিত্তির কোটে কম্পিত উচ্চপুচে। লিপস্টিক পরিহিত বোধহর উষ্ঠদয়ে যেন তাকে রাখছে। নেশায় বুধ হয়ে সেদিকে অগ্রসর হতেই পুনরায় শুনতে পায় অরুর কাতর গলার কাঁপুনির আওয়াজ। আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো অসম্মান করে আপনার সাথে কথা বলবো না, প্লিজ ছেড়ে দিন।
কথায় কাজ হলো পচে। হ্যাভেন ঝটপট অরুর উপর থেকে উঠে পড়ে, কাঁধ গড়িয়ে অরুর পিঠে হাত রেখে তাকে উঠতে বসতে সাহায্য করে। অরু এখনো ভয় থরথর করে কাঁপছে, শুষ্ক ঢোক গিয়েছে। অরুকে নিজের সাথে জড়িয়ে রেখে বোঝানোর স্বরে হ্যাভেন শান্ত কণ্ঠে বলল, প্রতিটা মেয়ের আত্মসম্মান বোধ থাকা উচিত। তুমি সবার সামনে আত্মসম্মান সহিত কথা বলবে, বিষয়টা দারুণ। আমিও চাই আমার বউ সকলের সামনে মাথা উঁচু করে চলুক, কিন্তু তুমি আমার সাথে বিয়ের পর থেকে 3টা দিন যেভাবে কথা বলেছ, এতে কি তোমার আত্মসম্মান বোধ বেড়ে গিয়েছে? স্বামীকে করা কথা শোনালে কি নিজেকে বাহাদুর ভাবা যায়? কোনো পুরুষ কি তোমার এরকম আচরণ সহ্য করবে? আমি হ্যাভেন সহ্য করেছি, জানি না আমার হাতে ধৈর্য কোত্থেকে এসছে। অফিস, আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো, আমার সামনে দাঁড়িয়ে অনেক ক্ষমতাবান প্রভাবশালী মানুষ কথা বলতে ভয় পায়, তাদের কণ্ঠনালী কাঁপে। সেখানে তোমাকে আমি তেমন কিছু বলি না, অবলীলায় আমার সাথে মিসবিহেভ করো তুমি। ওর কাঁদো কাঁদো মুখভঙ্গি পূর্ণ দৃষ্টিতে তাকায় হ্যাভেনের দিকে, পরপরই দৃষ্টি ফিরিয়ে নেয়। হ্যাভেনের নজর যায় অরুর গলার ভাঁজে, কেমন লাল হয়ে গিয়েছে। নরম চামড়া ফর্সা হওয়ার পার্পল বর্ণ ধারণ করেছে, দাগগুলো স্পষ্টভাবে চ্যাপচ্যাপ করে তাকিয়ে আছে। হ্যাভেন ঝুঁকে আসে, অরু হতবিহ্বল হয়ে পিছিয়ে যায়, মাথা ঠেকে সিটের উঁচু নরম জায়গায়। অরুর ভয়, লজ্জা আর অস্বস্তিতে কুণ্ঠায় হাসপাত বিমূর অবস্থা। হ্যাভেনের উষ্ণ গরম নিঃশ্বাস অরুর মুখমণ্ডল গলা জুড়ে আশ্রে পড়ছে। অরুর শরীর অবশ অবশ লাগছে, নড়তে পারছে না। হ্যাভেন পাত্তা দিল না ওর উচ্চারণ প্রতিক্রিয়া, নির্দ্বিধায় উষ্ণতা এগিয়ে কামড়ের জায়গাগুলোতে আলতো করে ঠোঁট বুলিয়ে ভেজা চুমু খেলো। অরুর চোখ মুখ খিচে নিঃশ্বাস আটকেই রইল কিয়ত পরিমাণ পর হ্যাভেন সরে আসে। হ্যাভেন আলতো করে অরুর গালে এক হাত রেখে শীতল ভরাট কণ্ঠে বলে, তোমার এসব আচরণ আমি আর টলারেট করবো না। এখন থেকে যা বলবো মেনে চলবে, কথা নড়চড় হলে খবর আছে। উইল ইউ রিমেম্বার ইট? চোখ তুলে দ্রুত মাথা নেড়ে বলে ওঠে। হুম। হ্যাভেন কপাল কুচকে ফেলল, সন্ধি গলায় শুধল, ভবিষ্যতে আমার সঙ্গে অসমান কথাবার্তা বলার আগে আজকের ঘটনা স্মরণ করবে। মাথা বিগড়ে দিলে পুরো শরীর জখম করে ছাড়বো। আর এখন স্বীকার করছে ভয়, পরে আবার যদি ভুলে যাও বিশ্বাস করবো কিভাবে? ওর হকচকানো দৃষ্টি ফেলে ঘন পাপড়িযুক্ত নয়নজোড়া মেলে বার কয়েক পলক ঝাপটায় পিবত ছোটজোড়া নেড়ে গুমড়ে মুখে বলে, আপনি বলুন কি করলে বিশ্বাস করবেন? হ্যাভেনের দুষ্ট চক্ষুদয় চকচক করে উঠল, বেপরা মস্তিষ্ক সুযোগটা লুফিয়ে নিল, মুখে কাঠিন্য ভাব ফুটিয়ে আদেশ ছুড়ল, তেমন কিছু না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরলে বিশ্বাস করবো। কি শুনতে পাওনি? হোয়াট এভার, আই থিঙ্ক বাসর করাটা বেস্ট অপশন হবে। অরু তৎক্ষণাৎ হ্যাভেনকে জড়িয়ে ধরে। হ্যাভেন ঠোঁট চিপে হাসে, গম্ভীর কণ্ঠে বলে উঠছে পুনরায়, এটা কোনো হাগ হলো? বলেছে তুমি টাইট টাইট করে জড়িয়ে ধরবে, কথার খেলাফ হচ্ছে। অরুর হাতের বাঁধন দৃঢ় করলো, যতটা পারলো শক্তি খাটে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। হ্যাভেন মিটিমিটি হেসে নিজেও আলতো করে জড়িয়ে ধরে তার ধানি রঙাকে, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ক্ষীণ স্বরে আওড়ালো, বউ মানেই শান্তি, শীতের সময় হলে তো কোনো কথাই নেই। নীলিমাতে আবারও দেখা যাচ্ছে কালো মেঘের হাত টানে, বৃষ্টি পড়ে ভিজিয়ে দিয়েছে ধরিত্রীর বুক। জমিনে ভার্সিটির পুরো ক্যাম্পাস ঠেকে গিয়েছে স্নিগ্ধ শীতলতায়। মাঠ পানিতে স্নান করে সাথে সাথে কাদা লেপ্টে রয়েছে। হালকা মেঘলা আকাশে এক ফোঁটা রোদ দেখা যাচ্ছে না, কালো মেঘের আড়ে লাজুকতার ন্যায় সূর্য মুখ লুকিয়ে আছে। অরু চুপচাপ ভগ্ন হৃদয়ে বসে রয়েছে ভার্সিটির মধ্যে বরাদ্দকৃত লাইব্রেরির বারান্দার এক কোণে। ডাগর ডাগর ঘন পলব বিশিষ্ট আখি যুগল ঝর্ণার অশ্রুপাত, মুখ জুড়ে রয়েছে একরাশ বিষণ্ণতা। পেছনে রয়েছে ভারী বইয়ের তাক আর সামনে অল্প সংখ্যক গাছপালা। হরিণী নেত্রোদয় দিয়ে একের পর এক অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছে, থামার নাম নিচ্ছে না। অশ্রুর জলোচ্ছ্বাসে চোখের নিচে কিঞ্চিত লালচে দাগ পড়ে গিয়েছে। চেহারা বিষণ্ণতার এমন ছাপ যে দূর থেকে কেউ তাকালেও মেয়েটির হৃদয়ের ভার নিমিষে বোঝা যাবে। এক হাত দিয়ে মুখ চেপে ধরেছে যেন নিজের কান্নার শব্দ অন্য কেউ শুনতে না পায়। নরম ছোটজোড়া কাঁপছে আর মাঝে মাঝে স্রোতের মতন কান্না ঠেকাতে ছোট কামড়ে ধরেছে। অরু ব্যথাত হৃদয় নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে। ঠিক তখনই নিখিল এসে হাজির হয় সেখানে।
ভাবনা বিভোর অরু তাকে খেয়াল করেনি। নিখিলের ভারী পায়ের আওয়াজ বারান্দায় মেঝেতে প্রতিধ্বনি হতে তৎক্ষণাৎ অরু মুহূর্তের জন্য চমকে তার দিকেই তাকায়। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে থাকলো কিয়ত পরিমাণ মুহূর্তে অশ্রু চোখ দুটোতে আশার প্রদীপ জ্বলে উঠছে। সে পরিচিত মুখ যা তাকে এই দুঃখ থেকে মুক্তি দিবে। নিখিলকে দেখে অরু অঝর করে হাসি ফুটে উঠল খুশিতে। কি বলবে বুঝে উঠতে পারছে না, কণ্ঠ ফুঁড়ে শব্দ বের হতে নিচ্ছে সময়। অনিমেষ চেয়ে থাকলো চিরচেনা পছন্দের পুরুষটির দিকে। অরু বসা হতে দাঁড়িয়ে পড়ল, চোখে চেয়ে হাস্যজল মুখে বলে উঠল, নিখিল, সপ্তাহখানেক ধরে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? কতবার কল করেছিলাম, ফোন কেন ধরনি? বেঈমান মেয়ে আমার খোঁজ পাওয়ার জন্য এতটা উতলা হচ্ছে। দারুণ তো, বড়লোক বাড়ির ছেলের গলায় ঝুলে তো দেখছি দিব্যি আছো। শুনলাম খুব ভালো বর পেয়েছো। আমি গরিব ঘরের ছেলে বলে স্বার্থপর মানুষের মতো পালিয়ে বিয়ে করে নিলে। নিখিলের চোখে কাতরতা, ঠোঁটের কোণে এক চলতে ব্যঙ্গাত্মক ভাব তাচ্ছিল হেসে বলল। নিখিলের গলার ছাঁচা পেছুপ ছড়ে পড়ার সংকেত, চোখে একরকম জ্বলন্ত অভিমান, ঘৃণা, যেন অরু তাকে কথাটা বলে অপমান করেছে। অরু অবাক হয়ে নিখিলের দিকে তাকায়। নিখিল এসব কি বলছে? ওর স্বার্থপর হলো কিভাবে? আর অরু পালিয়ে বিয়ে করেছে কখন? ওর ঠোঁট নড়ে কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। শব্দগুলো কণ্ঠটাতে দলা পাকিয়ে গিয়েছে। মনে হচ্ছে তার চোখে একসঙ্গে হাজারো প্রশ্নের রেশ। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুমি এমন কথা কেন বলছো নিখিল? তোমাকে কে বলেছে আমি পালিয়ে বিয়ে করেছি? তোমার কি আমাকে সেরকম মানুষ মনে হয়? নিখিল অরুর দিকে আরেকটি বিষাক্ত মন্তব্য ছুড়ে দেয়। মনে না হওয়ার কি আছে? পালিয়ে বিয়ে না করলেও লুকিয়ে তো বিয়েটা করেছো নাকি? তুমি তো ভুলেই গিয়েছিলে আমার কথা। তাই তো ফালতু নষ্ট মেয়েদের মতো প্রেমিককে রেখে বড়লোক বাড়ির ছেলে পেয়ে নাচতে নাচতে বিয়ে করে নিয়েছ। বিয়েতে আমন্ত্রণ পাঠাতে সবার মতো আমিও শুভেচ্ছা জানাতাম, বিয়েতে বাধা প্রদান করতাম না। নিখিলের কণ্ঠে এতটা কছাক্ষ ভাব, অরুর বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। অরুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি সেই নিখিল যাকে অরু ভালোবাসে? কই অরু তো তাকে চিনতে পারছে না। মনে হচ্ছে এটা অন্য কোনো নিখিল। কিন্তু অরুকে এ ধরনের বিশ্রী ভাষায় সম্বোধন করা অরুর রাগ বেড়ে গেল। রগে চলে উঠল স্ফুলিঙ্গ। বিয়ে হয়েছে বলে কি ভালোবাসার মানুষকে এরকম নোংরা ভাষা শব্দ ব্যবহার করে কথা বলবে? আর যেই বলে সে কি সত্যি ভালোবেসেছে? ভালোবাসলে তো ভালোবাসার মানুষকে এসব কথা বলা যায় না, সর্বদা সম্মান দিয়ে কথা বলতে হয়। নিখিলের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে অরু ছাঁচালো গলায় চেঁচিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিখিল, ভদ্রভাবে কথা বলো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তার মানে এই নয় যে আমায় অভদ্রতা সমেত যা ইচ্ছে তাই বলবে তুমি। মুখের ভাষা খারাপ করলে ভালো হবে না কিন্তু। নিখিল দ্বিগুণ তেজ ফুটিয়ে কছাক্ষ করে জবাব দিল, অরু এই তো সাপের খোলস ছেড়ে বেরিয়ে এসেছিস। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে। তোর ভাবসাব আমার শুরু থেকেই সন্দেহ লেগেছিল। তুই আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে গোপনে তার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলি। কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? এসব জানা সত্ত্বেও তোর মতো নোংরা মেয়েকে আমি ভালোবাসবো ভেবেছিস? বিস্ময় কিংকর্তব্য বিমুঠ হয়ে গেল তিরিকি মেজাজ নিয়ে বলে উঠছে, তুই তো করে কেন করছো? তোমার এতটা অধপতন নিখিল, মস্তিষ্কের ভেতরে এতটা নোংরামো লুকিয়ে রেখেছিলে তুমি? আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে গোপনের সম্পর্কে জড়াইনি আমি। ওদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল, আমি তো জাস্ট ওদের মিলিয়ে দেওয়ার জন্য হেল্প করেছিলাম। আর তুমি আমার চরিত্র নিয়ে কথা তুলছো? তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। সাহসের কি দেখেছিস? সত্যি বলেছি বলে গা জ্বলে উঠলো। অরুর চোখ মুখ শক্ত করে নিল, দাঁতে দত পিছে কটমটিয়ে উঠে রক্তিম চোখ নিখিলের দিকে চেয়ে বলে, তুমি আর কখনো আমার সামনে আসবে না। আব্বু ঠিকই বলতো, তুমি খারাপ ছেলে। যার মস্তিষ্কে ভালোবাসার মানুষকে নিয়ে এসব কুরুচিপূর্ণ চিন্তা আসতে পারে, সে কেমন মানুষ বোঝা হয়ে গিয়েছে আমার। তুমি একটা চিপ মাইন্ডের লোক। আমি না, কুরুচি সম্পূর্ণ মনোভাব আর লোভী মেয়ে মানুষ তুই। তাই তো এক বাচ্চার বাবাকে শুধুমাত্র টাকার লোভে বড় লোক বলে চোখ বুজে বিয়ে করে ফেলেছিস। দেখবি ভবিষ্যতে ওই লোক নিজের খায়েশ মিটিয়ে তোকে টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। কারণ নোংরা জিনিস কেউ বেশিক্ষণ সাথে রাখে না। অরু সজোরে থাপ্পড় মেরে বসলো নিখিলে গালে। তবে থাপ্পড়টা গালে পর আগে নিখিল অরু হাতটাই ধরে ফেলল। চোয়াল শক্ত করে অরুর হাতটা মুচড়েই ধরল। অরু মুখ থেকে ব্যথিত ক্ষীণ আওয়াজ বেরিয়ে আসে। নিখিল রাগী লুক নিয়ে তাকে চড়া গলায় বলল, খবরদার, এই সাহস দ্বিতীয়বার আর দেখাস না।
তাহলে তোর সুন্দর এই নরম শরীরটার এমন হাল করব কারোর সামনে মাথা উঁচু করে বাঁচার মতো অবস্থায় থাকবে না। তোর বর তোর শরীরটা ভালো মতো ভোগ করার আগেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। অরুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখে জল জমেছে, নেত্র পলক জলে চুবুথুবু হয়ে গিয়েছে। বকপট ধোকার বিষাক্ত বানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু ও ভেঙে পড়বে না। যার কাছে ওর কোনো মূল্য নেই, তার সম্মুখে নিজেকে দুর্বল করার চরম বোকামে। চট জলদি ব্যস্ত হাতে উল্টো পিচ্ছে অশ্রুজল মুছে নিল, কঠোরভাবে নিজেকে সামলানোর চেষ্টা চালালো। দুর্বলতা ঠাঁই দিবে না এই নিকৃষ্টতর মানুষের সামনে। নরম ছোটের কোণে কেঁপে ওঠা দুঃখ আর মুখে চাপা শ্বাস লুকানো যথা সাধ্য আয়ত্তই করলো। একদিকে নিখিলের ভালোবাসার স্মৃতি, আর অন্যদিকে তার আজকের করা অপমান, দুটি মিলিয়ে অরুর ভেতরটা একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অরু ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল, তীব্র ঘৃণা নিয়ে জানায়, চলে যাও এখান থেকে। তোমার মতো অসভ্যের মুখ দর্শন করতে চাই না আমি। ভার্সিটি কি তোর একার? অরু নিজে কিছুটা দূরে সরে দাঁড়ায়, মুখ ঘুরিয়ে নৈশব্দ অবিরত কেঁদে চলেছে। ভেবেছিল নিখিল তাকে সান্ত্বনা দিবে, এক্ষুনি এসে বলবে, অরু আমি এতক্ষণ যা বলেছি মিথ্যে ছিল, রেগে ভুল করে বলে ফেলেছি। কিন্তু না, অরুর ভাবনাটা মিথ্যে হয়ে গেল। অরুর কান্নায় পাশার মানুষটার কিছু এসে যায় না। নিখিলের চোখে ক্রোধ আর কূটনৈতিক আচরণে ঝলক সে ধীর পায় চলে যায়, পেছনে রেখে যায় এক ভগ্ন হৃদয়ের মানবীয় নারীকে। নিখিল চলে গেলে অরু আর নিজেকে ধরে রাখতে পারল না, বারান্দার রেলিং আঁকড়ে ধরে কাঁদতে শুরু করে। আজ বোধহয় পুরো আকাশটাই ওর সঙ্গে শোক প্রকাশ করছে নিশ্চুপে। লাইব্রেরির পরিবেশ মেয়েটির কান্নার ভারী সুরে আরও নিস্তব্ধ হয়ে যায়। কান্নার শব্দ কারো কর্ণগোচর যেন না হয়, সেই জন্য দু হাতে মুখ চেপে ধরে, মুখের প্রতিটি রেখা আর মন চিৎকার করে বলছে, তুমি আমার সাথে এইভাবে ব্যাড ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলে কিভাবে বলো তো? আমার বিয়ে হয়ে গিয়েছে শোনার পরেও কেন একবার ছুটে আসোনি? কেন আমার সাথে একটাবার দেখা করার প্রয়োজন বোধ করনি? এমন কেন করলে নিখিল? আমি কি তাহলে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিলাম? টুটুলকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে হ্যাভেন। অফিস থেকে ফিরে এসে দেখে ছেলে কেঁদে কেটে চোখে মুখের অবস্থা বেগতিক অস্বাভাবিক করে ফেলেছে। সায়রাকে জিজ্ঞেস করে জানতে পারে কোনো কারণ ছাড়ে কাছে। তখন থেকে ছেলেকে সামলানোর কাজে লেগে পড়েছে সে। হ্যাভেনকে পেয়ে টুটুল আস্তে ধীরে শান্ত হয়। ওরু কাছে ডাকলেও যায়নি, তার আব্বু চায়। কেঁদেছে বলে চোখ মুখ জুড়ে ঘুম বাবাজিয়ে সে হামলা চালায়। হ্যাভেন কোলে তুলে টুটুলকে বিছানায় শুয়ে পাশে শুতেই টুটুল স্বল্প সময় ঘুমের দেশে পাড়ি জমায়। টুটুল ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে তার কপালে চুমুকে হ্যাভেন পাশ হতে উঠে পড়ল। অরুর ভঙ্গুর মনে হাঁটুতে ভাঁজ করে সোফায় বসে আছে। চেহারা জুড়ে মলিনতার ছাপ, নির্লিপ্ত ভঙ্গিতে ভেবে চলেছে কত শত গল্প কথা। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খায়নি। না সারান্তে গরম খাবারের ঘ্রাণ আর ধোয়া চোখে মুখে আসতে অরু মলিন চোখে তাকায়। হ্যাভেন হাস্যোজ্জ্বল মুখে প্লেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এক পল তাকে অরু নজর ফিরিয়ে নিল, মাথা নিচু করে চুপচাপ বসে রইল। হ্যাভেন কুচকে ফেলে, কি ব্যাপার? অরুর মুখ ঝামটি মারল না কেন? গাড়ির ঘটনার পর হ্যাভেনকে দেখে তো অরু এত শান্ত থাকার কথা নয়, ময়না পাখির মতো বুলি আওড়ানোর কথা। খাবার সাইডে রেখে হাঁটু ভেঙে অরুর কাছে মুখ ঘেঁষে বসলো সম্মুখে। অরু নড়ল না, প্রাণহীন হিমশীতল মূর্তির মতো বসে রয়েছে। হ্যাভেনের চিন্তা বাড়ল, ঠান্ডা হাতটা ওর মসৃণ গালে রেখে শান্ত কণ্ঠে শুধল, কি হয়েছে অরূপাকে? তোমাকে ভীষণ আপসেট দেখাচ্ছে। সকালের ঘটনা নিয়ে মন খারাপ? সরি পাখি, তুমি আমাকে রাগিয়ে না দিলে আমি তোমার সাথে ওরকম বিহেভ করতাম না। অরু নির্বিকার হয়ে হ্যাভেনের দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। হয়তো বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না সে। হ্যাভেন অরুর পাশে বসল, প্লেট হাতে নিয়ে ভাত মাখাতে শুরু করে প্রথম লোকমা অরুর মুখের সামনে তুলেই ধরল। অরু পলক ঝাপটে পিটপিট করে তাকায়। হ্যাভেন শীতল গলায় পড়ে, হা করো, খাবার ঠান্ডা হয়ে যাবে। অরু নিশ্চুপ রইল, কোনো প্রত্যুত্তর কিংবা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করল না। কি হলো, হা করছো না কেন? অন্য সময় তো ধারালো অস্ত্রের ন্যায় মুখ চলে, তাহলে এখন চুপ করে আছো কেন? কথা কেন ফুটছে না মুখে? ওর এবারও নীরব। হ্যাভেনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, থমকে পড়ল। ঠিক বলেছেন,
কথা কানে যায়নি? লাস্টবার বলছে, হা করো, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ওর ভালো লাগছে না, এখন কোনো প্রকার ঝামেলা চাইছে না। জলে টইচুম্ব অশ্রুসিক্ত নয়নি সে হা করল। হ্যাভেন মুখে খাবার তুলে দিল। অমনি চুপ করে মসৃণ গালবে অশ্রু বিসর্জন হলো। হ্যাভেন হতভম্ব নেত্রনায় ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। সে তো তেমন কিছু বলেনি এখন। তাহলে অরু এখন কেন কাঁদছে? হ্যাভেন চোখের জল মুছে দিল, কিন্তু অরুর বেহায়া আঁখি যুগল আসছে, যেন কথা শুনতে নারাজ। মেঘ হয়ে ধরা দিতে সদা প্রস্তুতি গ্রহণ করতে উঠে পড়ে লেগেছে। মন কান্না করলে তার আভাস চোখে ধরা তো পড়বেই। হ্যাভেন আর চোখের জল মুছে দিল না, কথা বলল নির্বিকার ভঙ্গিতে অরুকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে। খাবার শেষে যত্ন করে ধানি লঙ্কা বই ঠোঁট মুছে দেয়। এটো প্লেট বাটি নিয়ে রুম ত্যাগ করে রান্নাঘরে রেখে আসার জন্য। অরুর মাথা ব্যথা করছে, হয়তো দীর্ঘক্ষণ কান্না করার ফলে এরকমটা হচ্ছে। আজ সারাদিন অরুর সময় খারাপ গিয়েছে। নিখিলের সঙ্গে কথা হওয়ার পর থেকে একাধারে অনেকক্ষণ কেঁদেছিল। তার উপর মস্তিষ্কে হাজারো দুশ্চিন্তার আনাগোনা। ঘুমানো দরকার, ঘুমালে মাথা ব্যথা কমে যাবে। অরু সোফা হতে উঠে দাঁড়ায়। মাথা ঘোরাতে শুরু করলো। শরীর চলছে, হাত পা অবশ অবশ লাগছে। মনে হচ্ছে শরীরে বিন্দু মাত্র শক্তি সঞ্চিত নেই। কপালে হাত রেখে পুনরায় সোফায় বসেই পড়ল। হ্যাভেন দরজা আটকে তড়িঘড়ি করে ওর কাছে এসে ঝাপড়ে জড়িয়ে ধরল। ওর নেত্রতায় বুঝে আসতে চাইছে, খুলে রাখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। বেখেয়ালে হ্যাভেনের উপর ভরসাযোগ্য মানুষ হিসেবে শরীরের ভার ছেড়ে কাঁধে মাথা ইলিয়ে দিল। বিচলিত হ্যাভেন বিচলিত হয়। অরুর গালে আলতো চাপড় মেরে ডাকে, অরু, এই অরু, কি হচ্ছে তোমার? শরীর খারাপ লাগছে? অরু মৃদুস্বরে গুঙিয়ে উঠল। কিছু বলতে পারলো না। আজও হ্যাভেনের কথা কর্ণগহ্বরে পৌঁছেছে কিনা বোঝা গেল না। অরুর গায়ে ভারী কাঁপন নেই, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। অরু নিস্তেজ পাতলা শরীর হ্যাভেন দ্রুত কোলে তুলে নিল। বিছানা এসি টুটুলের পাশে নির্বিঘ্নে সন্তর্পণে আস্তে করে বালিশে শুয়ে দিল। এসির টেম্পারেচার লো থেকে একেবারে অফই করে দিল। ওয়ার্ড্রোব হতে আরেকটা ভারী নরম কম্বল এনে ওদের উপর মেরে দেয়। অরু শীতে থর করে কাঁপছে, দাঁতের দাঁত লেগে ঠকঠক শব্দ হচ্ছে। হ্যাভেন হাত পায়ের তালু ঘষে গরম করার প্রয়াসে, কিন্তু কিছু মনে পড়তেই হ্যাভেন চটজলদি উঠে পড়ে। সোফা ল্যাপটপ নিয়ে বসে পড়লো হ্যাভেন। অতি গুরুত্বপূর্ণ একটা ইমেল একজনকে সেন্ড করে দিল। খুবই মনোযোগ সহকারে তীক্ষ্ণ দৃষ্টিতে সে একটা ভিডিও দেখতে লাগলো। ভিডিও দেখা শেষে ঠোঁটে ঠোঁট চেপে ফিকুচকে ভাবুক চিত্তে ফ্লোর রুমের চারিপাশে নজর বোলালো। বুড়ো আঙুল কামড়ে ধরে ললাটে প্রগাঢ় ভাঁজ ফেলে বিচক্ষণ মস্তিষ্কে কিছু চিন্তা করে চলেছে। ফোনে টুং করে মেসেজ আসার শব্দ কর্ণগোচর হতেই ফোনের স্ক্রিনে নজর রাখলো। ছোট্ট করে লেখা একটি শব্দ নেত্রদয় ভেসে উঠল। ল্যাপটপ অফ করে হ্যাভেন সেটা যথাস্থানে রেখে দিল। বেশি পাওয়ারফুল লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় আসে চুচুলকে উঠিয়ে খাটের অপর প্রান্তে সাইডে শুয়ে দিল। বালিশ রেখে দেয় সাইডে। টুটুলে গড়াগড়ি করার অভ্যাস আছে, কখনো গড়াতে খাট থেকে নিচেই পড়ে যায়, বলা তো মুশকিল। সেই জন্য কোলবালিশ রেখে দিয়েছে। টুটুলকে সুন্দর করে শুয়ে দিয়ে হ্যাভেন ফটাফট ছেলের মাঝখানে কম্পিউটারের ভিতরে ঢুকে গেল। টুটুলকে আরও কাছে এনে শরীরের সঙ্গে মিশিয়ে নিল। বলিষ্ঠ হাত বাড়িয়ে অরুকে বুকেই টেনে নেয়। অরুর চোখের পাতা অশ্রুতে বীজের যুবুথুবু অবস্থা। হ্যাভেন সন্তর্পণিতা মুছে দিল। অরু ঠোঁট কাঁপছে, শীতে মুখমণ্ডল ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। শরীর এখনো গরম হয়নি, বরফের মতো ঠান্ডা, যেন অরুর দীর্ঘক্ষণ ফ্রিজে আটক ছিল। হ্যাভেন যতটা পারলো অরুকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলো। কিয়ৎ পরিমাণ পর অরু কিছুটা নড়িচড়ে উঠল। পুরুষালী প্রশস্ত বুকের উষ্ণতা পেয়ে নিজেকে আরও গুটিয়ে ফেলল। অচিরেই পেল ভাতে আঁকড়ে ধরে হ্যাভেনের গলা। গুটিসুটি মেরে বুকের ভেতর ঢুকে পড়ার তীব্র চেষ্টা চালালো, কিন্তু ফলাফল শূন্য। কারণ আর জায়গা নেই তো। এখন হ্যাভেন যদি বুক খুলে দেয়, তাহলে যদি ঢুকতে পারে, তবে এইটা কি কোনো ক্রমে সম্ভব? অতঃপর অরুর ছোঁচ উলচে হ্যাভেনের গলা মুখ গুজে ঘুমের ঘরে মৃদু আওয়াজ ফুপিয়ে কেঁদে উঠল। হ্যাভেন হাসি পেল, সুন্দর চকচকে দন্তপাটি বের করে মুচকে হাসল। অরুর কোমর টেনে ভালোভাবে বুকের সঙ্গে জড়িয়ে রাখলো। উষ্ণপুট এগিয়ে
ওর এলোমেলো চুলের ভাঁজে আলতো করে চুমু খেলো। হ্যাভেন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করতে করতে হতাশাজনক চিন্তা করলো। ভাবছে সকালে ঘুম থেকে উঠে তার উরু পাখি নামক ধানি লঙ্কা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না করলেই হয়।